কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ। কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক কি কি বিষয়কে সামনে রেখে আজকে এই ভোটটা দিলেন? জামাত ভাবছে বিএনপিকে পরাজিত করব, বিএনপির জোটকে পরাজিত করব, আর বিএনপি ভাবছে জামাত জোটকে পরাজিত করব। বিগত কয়েক বছরে বাংলাদেশে বেকারত্ব একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে, নাভিশ্বাস উঠে যাচ্ছে নতুন প্রজন্ম। এবারে নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু, আর আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের দিন আমরা নজর রাখবো সকাল থেকে বাংলাদেশের পরিস্থিতির ওপর। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে আমরা আপনাদেরকে জানাবো, এবং যে সময় আপনাদের কাছে এই প্রতিবেদন যাচ্ছে নির্বাচন একেবারে শেষ পর্যায়ে। সকাল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। অনেকে তো আবেগে বলছেন 16-17 বছর পর এই প্রথম তারা এভাবে ভোট দিচ্ছেন নির্ভয়ে। 10 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী তারা কড়া নজরদারি রেখেছিল সকাল থেকেই। বাংলাদেশের বুথে বুথে নজর ছিল এই 10 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর। সেনা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সদা সতর্ক সজাগ। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা, সেটা চিরাচরিত যে কোনো নির্বাচনেই হয়ে থাকে, সেই কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ। আবার বলছি, অনেকে বলছেন 1.5 যুগ পর নির্বাচনে অংশ নিলাম, 1.5 যুগ পর খোলা হাতে নিজের পছন্দের প্রার্থী দিলেন এবং ভোটে অংশ নিলেন। প্রথম যে বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে এই যে নির্বাচন, এই নির্বাচনী ময়দানে আমরা একদিকে জানি যে জামাতের নেতৃত্বাধীন একটা মহাজোট আর বিএনপির নেতৃত্বাধীন একটা মহাজোট, এই দুই জোটের লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যদিও সেখানে বেশ কয়েকটি জায়গায় স্বতন্ত্র প্রার্থীরাও নজর কেড়েছেন, কিন্তু এই মূলত জামাত বনাম এনসিপি সঙ্গে যেমন জামাত রয়েছে, তেমন বিএনপির সঙ্গে ওয়ার্কার্স পার্টি রয়েছে, আবার জামাতের সঙ্গে আরও অনেকগুলো দল রয়েছে, বিএনপির সঙ্গেও আরও অনেকগুলো দল রয়েছে। এই সহযোগী দলগুলো একত্রিত হয়েছে। জামাত ভাবছে বিএনপিকে পরাজিত করব, বিএনপির জোটকে পরাজিত করব, আর বিএনপি ভাবছে জামাত জোটকে পরাজিত করব। এই যে একটা ভাবনা, এবং এই জায়গা থেকে মানুষজন সকাল থেকে ভোট দিচ্ছেন। কিন্তু এই ভোট পর্বে তারা ঠিক কি কি মাথায় রেখে এবারে বাংলাদেশের মানুষ ভোট দিচ্ছেন? সে রাজশাহী হতে পারে, ঢাকা বিভাগ হতে পারে, খুলনা বিভাগ হতে পারে, এদিকে ময়মনসিংহ হতে পারে, সিলেট হতে পারে, যে কোনো বিভাগ হতে পারে। মানুষের মনে কয়েকটা প্রশ্ন এবং কয়েকটা ইস্যু, যেগুলোকে তারা মাথায় রেখে আজকের এই ভোটদানে অংশ নিলেন। যে সময় কথা বলছি প্রায় 50% ওপর ভোট পড়েছে বাংলাদেশে। অনেক দিন পর, 16-17 বছর পর এই ধরনের। প্রথমেই মানুষ যেটা আজকে ভেবে বাংলাদেশে ভোট দিলেন, অনেকে বলছেন যে অনেক বছর পর ঈদের মেজাজে, ঈদের মেজাজ মানে বাংলাদেশে উৎসবের মেজাজে ভোট দিলেন। সাধারণ মানুষ বলছে দলমত নির্বিশেষে উৎসবের মেজাজে, ঈদের আনন্দ যেমন হয় ঠিক সেই রকম আনন্দ আজকে হচ্ছে এই ভোটদান করে। কারণ তারা জানেন 13ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলাতেই তারা বুঝে যাবেন যে বাংলাদেশে কারা সরকার গঠন করতে চলেছে। কিন্তু যে ফ্যাক্টরগুলো, যে বিষয়গুলো তারা মাথায় রেখে আজকের এই ভোটদান প্রক্রিয়ায় তারা অংশ নিলেন, প্রথমত বাংলাদেশের দারিদ্রতা। যাকেই বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিলেন, এই বিশ্বাসটুকু নিয়ে তারা ভোট দিলেন ওই সংশ্লিষ্ট দল বা প্রার্থীকে, যে তারা ক্ষমতায় আসলে বা তিনি যদি জিতে সংসদে যান তাহলে দারিদ্রতা কমানোর জন্য চেষ্টা করবেন। ভেবে দেখুন, বাংলাদেশের দারিদ্রতা পৌঁছে গেছে 21% ওপর। বলে এই ফ্যাক্টরটা বাংলাদেশের মানুষ মাথায় রাখছেন। দারিদ্রতাটা কিভাবে নিয়ন্ত্রণে আনতে পারে
যে রাজনৈতিক দল সেটাতে নিয়ন্ত্রণ আনতে পারবে সে কিন্তু অনেক বেশি গেনার হয়ে যাবে। এই বিষয়টাকে মাথায় রেখে মানুষজন ভোট দিতে যাচ্ছেন, ভোট দিয়েছেন। তাদের স্বাধীন মতামত ইতিমধ্যেই ব্যালট বাক্সে তারা দিয়েছেন। এবার শুধু বাক্স খুলে গণনার অপেক্ষা। দ্বিতীয় যে বিষয়ে যে ফ্যাক্টরটা মাথায় রাখছেন বাংলাদেশবাসী, সেটা হচ্ছে নতুন প্রজন্ম, যাদেরকে জেন জি বলা হয়। এই জেন জি বা নতুন প্রজন্ম প্রায় লক্ষাধিক, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন নতুন প্রজন্মের ভোটার রয়েছে। এই নতুন প্রজন্ম কি বুঝতে চাইছে? নতুন প্রজন্মের ভোটাররা যারা আছেন তারা তাদের পছন্দের প্রার্থী বা পছন্দের দলকে ভোট দিলেন এই আশা রেখে যে বাংলাদেশে কর্মসংস্থান বাড়বে। বিগত কয়েক বছরে বাংলাদেশে বেকারত্ব একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে, নাভিশ্বাস উঠে যাচ্ছে নতুন প্রজন্মের। এবং এখান থেকেই কিন্তু ভেবে দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল এবং ছাত্র বিক্ষোভে তোলপাড় হয়, শেখ হাসিনা দেশ ছাড়েন। তারপরে তত্ত্বাবধায়ক সরকার 15 মাসেরও বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার সঙ্গী সাথীরা সরকার চালিয়েছেন। এবারে একটা নির্বাচন হচ্ছে, ফলে কর্মসংস্থান যেই আসুক কর্মসংস্থানে জোর দিতে হবে। নতুন প্রজন্ম কিন্তু এটা দেখেই ভোট দিলেন। দুটো ফ্যাক্টর গেল। 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশে এ যাবৎকালে দেখা যাচ্ছে যে বস্ত্র শিল্পের অবস্থা অত্যন্ত খারাপ। যে বাংলাদেশের বস্ত্র পৃথিবী বিখ্যাত, ইউরোপের কান্ট্রিগুলো তো বটেই, এমনকি বিভিন্ন দেশে বাংলাদেশের বস্ত্র এবং তার মান মানে সবার কাছে গ্রহণযোগ্য, সেই বস্ত্র শিল্পের মেরুদণ্ড ভেঙে গেছে। যেই সরকারে আসুক, ক্ষমতায় আসুক, বস্ত্র শিল্পের দিকে নজর দিতে হবে। এই বিষয়টাকে মাথায় রেখে ভোটাররা কিন্তু তাদের মতদান বা তারা ভোটদান করেছেন যে বস্ত্র শিল্পের পুনরুদ্ধার দরকার। বাংলাদেশে একাধিক জায়গায় এই বস্ত্র শিল্প তলানিতে চলে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকদের চাকরি চলে যাচ্ছে। আর একটা ফ্যাক্টর, চতুর্থতম ফ্যাক্টর বাংলাদেশের নির্বাচনে যে ফ্যাক্টরটাকে সামনে রেখে বাংলাদেশের মানুষ ভোট দিলেন, সেটা হচ্ছে দুর্নীতি। এবারের নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তার মন্ত্রীদের বিরুদ্ধে, তার সাংসদদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে কোটি কোটি টাকার দুর্নীতি করে দেশে একটা চাঁদাবাজি, একটা জুলুমবাজি তৈরি করে দেশটার অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ ভোটাররা এই ভাবনাটাকেও তাদের ভোটদানের ভাবনায় রাখছেন যে এমন একটা দল, এমন একটা জোট বাংলাদেশে ক্ষমতার হাল ধরুক, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবে, যারা স্বচ্ছভাবে সরকার চালাবে। এই বিষয়টাও কিন্তু ভোটারদের মাথায় ঢুকেছে এবং সেটাকে তারা মাথায় রেখে ভোটটা আজকে দিয়ে দিলেন। আর একটা বিষয়, 4-5টা বিষয় অলরেডি বললাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে লাগাতার অপরাধ প্রবণতা বেড়েছে। চুরি ছিনতাইয়ের মতো ঘটনা যদি এই কয়েক মাসে দেখা যায়, সেটা সংখ্যা, চুরি ছিনতাই এই ধরনের ঘটনা প্রায় 1500-র ওপর। মানে কি মাত্রায় দেশটার মধ্যে চুরি ছিনতাই বেড়ে গেছে, নিরাপদ মনে করছেন না অনেকে। ফলে এই ভাবনা ভেবে বাংলাদেশের ভোটাররা ভোট দিলেন যে যারাই সরকারে আসুক, যিনিই প্রধানমন্ত্রী হোক না কেন, তিনি বাংলাদেশে এই অপরাধ প্রবণতাটা কমানোর চেষ্টা করবেন। চুরি ছিনতাইয়ের মতো ঘটনা কমাতে গেলে প্রশাসনকে স্ট্রং হতে হবে, পুলিশের ভূমিকা আরও কঠোর হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের দিলে এই অপরাধ প্রবণতা বাড়বে, যেটা 1500-তে চলে গেছে কয়েক মাসের মধ্যে। এই বিষয়টাও কিন্তু ভোটাররা মাথায় রেখে ভোটটা দিয়ে দিলেন। আর একটা যে বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের নারী নিরাপত্তা। এই নারী নিরাপত্তাটা সুনিশ্চিত করতে পারবে কে, কারাই নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে, এটা ভেবেও কিন্তু বাংলাদেশের মানুষ তারা ভোট দিলেন। সর্বশেষে আপনারা অবশ্যই আকুলভাবে জানবার জন্য অপেক্ষা করছেন যে কারা ক্ষমতায় আসছে। দেখুন, যেই ক্ষমতায় আসুক না কেন, বিএনপির জোট হোক বা জামাতের জোট হোক, তাদের কাছে
এই বাংলাদেশ হবে প্রত্যাশী বাংলাদেশ, এই বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে প্রগতিশীল বাংলাদেশ, এই বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা বাংলাদেশ। এতগুলো ফ্যাক্টরকে সামনে রেখে যেই জোটই ক্ষমতায় আসুক না কেন তাকে সরকার চালাতে হবে। আবার বলবো, অনেক বছর পর বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত তারা পোষণ করেছেন। 2টো করে ভোট তাদের দিতে হয়েছে। গণভোটও ছিল, জুলাই গণঅভ্যুত্থানের বিষয়টাকে নিয়ে গণভোটের ব্যালটও রয়েছে, সেই গণভোটও তাদেরকে দিতে হচ্ছে। আবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেরকেও ভোট দিতে হচ্ছে। ফলে আগামীকালে যে গণনা প্রক্রিয়া সেটা অনেকটা সময় সাপেক্ষ হবে, সেটা খুব বলাই বাহুল্য। বিকেলের পর থেকে বাংলাদেশের ফলাফলের ট্রেন্ড সেটা আসতে শুরু করবে। কিন্তু এতগুলো ফ্যাক্টর মাথায় নিয়ে বাংলাদেশের মানুষ তারা তাদের মতামত দিয়েছেন। সেই মতামত বাক্সবন্দী হয়ে গেছে। বাক্স খুললেই পরিষ্কার হয়ে যাবে যে জামাত না বিএনপি কে ক্ষমতায় আসছে, কার দিকে পাল্লা ভারী, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ। এই কদিন ধরে প্রচুর রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া হয়েছে। জামাতের আমির শফিকুর রহমান ভোট দিয়ে বলেছেন, আমি খুব খুশি, ফলাফল কি হবে সেটা দেখা যাবে। কিন্তু 1.5 দশক পর মানুষ ভোট দিতে পেরেছে, আমিও অনেক দিন পর ভোট দিতে পেরেছি, আনন্দিত, আপ্লুত ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে বিএনপির চিফ তারেক রহমান তিনি ভোট দিয়ে বলেছেন, বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষেই থাকবে, বাংলাদেশের মানুষ জানে প্রকৃত উন্নয়ন কোন দলের মাধ্যমে, কোন সরকারের মাধ্যমে আসবে। ফলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আজকে বাংলাদেশের ক্ষেত্রে বলা যেতে পারে। এতগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছেন। আগামীকাল ফলাফল। আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করুন। যে ফ্যাক্টরগুলো বললাম ঠিক বললাম কিনা, যে এই ভাবনাগুলো ভেবেই মানুষজন ভোট দিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষজন ভোট দিল, আপনারা কি মনে করছেন কে ক্ষমতায় আসতে পারে? আজকে আপনাদের জন্য আমরা হার্ট করে কমেন্ট বক্সটা খুলে দিলাম, আপনারা কমেন্টে এসে জানান। প্রিয় দর্শক বন্ধু, আপাতত এ পর্যন্তই। বাংলাদেশের আবার প্রতিবেদন নিয়ে এবং আগামীকাল হয়তো স্থায়ী সরকার কে গঠন করতে চলেছে, প্রধানমন্ত্রী কে হতে চলেছে, সেটাকে নিয়ে হয়তো আগামীকাল প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। তবে আপাতত আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।